এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এসা বিকেলে কিছুক্ষণ কান্নাকাটি করে এখন হাঁটুতে মুখ গুজে খাটের উপর বসে আছে। বসার ভঙ্গি অত্যন্ত বিষণ্ণ। একটা মানুষ টানা 5 থেকে 7 ঘন্টা একইভাবে বসে আছে। কি আশ্চর্য কার পায়, সামান্য নড়াচড়াও করছে না, যেন একটা কংক্রিটের মূর্তি। মিনারা বেগম ওর কাঁধ ঝাঁকিয়ে দিয়ে বলেন, বাচ্চা হওয়া এমন কোনো দুঃখের ব্যাপার না যে এভাবে বসে থাকতে হবে। এসা আগের মতোই নীরব, ও চোখের পলকও ফেলছে অনেকক্ষণ পর পর। মিনারা বেয়াদবের বাচ্চা জীবনে নাকি বাপ হইতে চায় না, তার বউ আবার বিয়ের পরই প্রেগনেন্ট হয়ে যায়। বেয়াদবের ফল এগুলো। বেগম কিছুক্ষণ ফুয়াদকে বকাঝকা করলেন, এরপর ঈশাকে বললেন, পৃথিবীতে যে আসে সে তার রিজিক নিয়ে আসে রে। তোর তো আর চারকুলে কেউ ছিল না, আল্লাহ আমাদের কি বাঁচিয়ে রাখেনি? আমার জীবনটা এখন তোমার মতো অমন দুর্দশায় কাটবে? আমার সন্তানেরও আমার মতো জলে ভেসে যাবে জীবনটা? নিদারুণ হাহাকার ভরা গলায় বলল এসা। মিনারা বেগম একটু হেসে বললেন, হবে কেন রে মা, তোর সন্তান কি আর যেমন তেমন ব্যাপার? সে হলো অলি বেগমের নাতি, রাজকন্যা রাজপুত্রর মতন জীবন হবে তার। মা তুমি হাসছো? বাপ ছাড়া কারোর রাজকন্যা রাজপুত্রের মতো জীবন হয় না, আমার মতো জীবন হয়। তোর সন্তানের বাপ ছাড়া জীবন হবে কেন রে? বাপ মা দাদা দাদি চাচা ফুবু সবাইকে নিয়ে খুশির সাম্রাজ্য হবে ওর। তোর তো একটা বদমাইশ রাজা বর আছে, তুই হবি ওই সাম্রাজ্যর সবার প্রিয় সম্রাজ্ঞী। এসব মিথ্যে সান্ত্বনা দিতে হবে না। আমি এখন আর ছোট এসা নেই যে তুমি এসব হাজি বাজি রাজা রানীর কেচ্ছা বলে আমার মন ভালো করবে। মিনারা বেগম মিষ্টি নিয়ে আসেন, এসার মুখের সামনে ধরে বলেন, নে মিষ্টি মুখ কর, তোকে মিথ্যা সান্ত্বনা দিব কেন? সত্যি রাজা রানীর হাবি জাবির কেচ্ছার মতোই রূপকথার জীবন হবে তোর। তুমি মিষ্টি এনেছো? এসব কি তামাশা শুরু করলে? মিনারা বেগম জোর করে ওর মুখে মিষ্টি ঢুকিয়ে দিল। ও ভোতা চেহারা সেইটুকু বাধ্য হয়ে গেল। পলি বেগম রুম পরিবর্তন করে মালার রুমে উঠেছে। ইদানিং রাতে একা রুমে তার ভীষণ আতঙ্ক লাগে। মনে হয় ওই দিনের মতো আবার জ্ঞান হারিয়ে পড়ে থাকবে। এরপর হাসপাতালে বিছানায় চোখ খুলে পাশে কেউ দেখবে না। বিছানার উপর ঝিম মেরে বসে আছেন পলি বেগম। মালা সে কখন তার হাতে ঔষধ ভেঙে দিয়ে গেছে। তিনি বোধহয় ঔষধ খাওয়ার কথা ভুলেই গেছে। তোর বাপ কত বড় নিমক হারাম দেখেছিস? কত বড় বেঈমান। আমার ছেলেগুলো নিমক হারাম, সব সমান। কেউ আসলো না বাড়িতে। আমি মরলেও বোধহয় ওরা আসবে না। এমন নিষ্ঠুর স্বামী সন্তান তুই আর দেখেছিস মালা? মালা রুমে ঢুকতে পলি বেগম দুঃখ ভরা গলায় বলেন, দিনের বেশিরভাগ সময়ই তিনি এখন এসব বলেন। তার মাথায় সত্যি বোধহয় গন্ডগোল হয়ে গেছে। এটা তোমার বাড়ি, তুমি ওদের আসতে না বললে ওরা কিভাবে আসবে? আমার এক ছেলে তো সারা জীবনের জন্য চলে গেছে। ও কি সত্যি আর কখনো আসবে না? ওর কারণে আমার সংসার ভেঙেছে, আমার গাড়িটাও ভেঙেছে ও। তবুও আমি ওর জন্য কাঁদছি। আমার এত বড় বাড়িতে এখন একটা কাকও ডাকে না। অবশ্যই আসবে। তুমি ওষুধ খাও, আমি আলো নিভাবো। পলি বেগম জানলা দিয়ে ওষুধগুলো ছুঁড়ে ফেলে দিল। এই ওষুধে কোনো কাজ হবে না রে মা। কেউ আমাকে পরোয়া করছে না। পৃথিবীতে আমার আর কোনো গুরুত্ব নেই। আমার এত অর্থ সম্পত্তি সব তুচ্ছ মনে হচ্ছে। রাজ্য আছে, রানী আছে, কিন্তু প্রজাগুলা নেই। সেই শোকে রানীর তো মাথায় সমস্যা হবেই। কি বললি তুই? কিছু না, ঘুমাও। আর সবার জন্য তোমার এত দুঃখ হলে কাল গিয়ে সবাইকে নিয়ে আসো। এনে আবার নিজের ক্ষমতা দাপট। আমি কাউকে আনতে যাব না। একদিনের ভিতরে এই বাড়ির তোর বাপের নামে লিখে দিব। এরপর সে তার ছেলে আর ছেলের বৌদি নিয়ে থাকবে এখানে। আমি দুই চোখ যেদিকে যায় চলে যাব। আমার মনে কোনো শান্তি নেই।
তাই ভালো হবে। ফুয়াদের বউটা কত বড় নিষ্ঠুর দেখলি, আমাকে একটাবার দেখলে আসলো না। হুম, তোমার মতো তেজ আছে। মালা ঘুমিয়ে পড়ল। পলি বেগম সকালে উঠে কোথায় যেন চলে গেলেন। তিনি বোধহয় সত্যি এই বাড়ি শফিক আহমেদের নামে লিখে দিবেন, তবুও মুখ ফুটে একবার কাউকে সাধবে না। ফুয়াদ দুপুরে বাসে রওনা দিয়ে ঢাকা পৌঁছালো রাতে। বাস থেকে নেমেই ফুলের দোকান খুঁজলো। রাত একটু বেশি হয়, দোকানপাট প্রায় বন্ধ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একটা দোকান পেল খোলা। সেখান থেকে ফুল কিনে সোজা বাসার উদ্দেশ্যে রিস্কায় উঠলো। এসে এখন সজাগ আছে নাকি ঘুমিয়ে পড়েছে? ও তেমন রাত জাগে না, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ফুয়াদ রিস্কা থেকে নেমে দ্রুত ভাড়া মিটিয়ে উপরে উঠে ফ্ল্যাটের দরজা তালা ঝুলানো। এসা এখানে নেই, কি আশ্চর্য কাণ্ড। এতদিন বন্ধ করে রাখা ফোনটা চালু করে ফুয়াদ। ব্যস্ত হয়ে এসার নম্বর ডায়াল করে। ফোন বন্ধ বলছে। মেয়েটাকে এইখানে থাকার জন্য বলেছে, টাকাও দিয়ে গেছে, তবুও সে এখানে নেই। বিরক্ত হলো, কিন্তু অস্থির হলো বেশি। চম্পা ভাবির সাথে এসার ভালো খাতির, সে অবশ্যই জানবে ও কোথায় আছে। ফুয়াদ তৎক্ষণাৎ তার কাছে কল দিল। ভাইয়া, এশা কোথায়? আমি ওকে এই বাসায় থাকতে বলেছি, কিন্তু ও এখানে নেই। আমার বাসায় আসো, মেসেজ করে অ্যাড্রেস পাঠাচ্ছি। ও তোমাদের বাসায়? এত কথা বলছো কেন? আসতে বলছি, আসো। ফোন ধরলো রাহাত। ফুয়াদ আবার রাহাতের বাসার উদ্দেশ্যে রওনা হলো। এত লম্বা জার্নি করে এসে এখন এখানে ওখানে পাগলের মতো ঘুরবে? মেয়ে মানুষ তো সবসময় দিলেন বেশি বোঝে, বুঝতেই হবে। ফুয়াদ হন্তদন্ত হয়ে রাহাতের বাসায় গেল। রাহাত বলল, বসো শান্ত হয়ে। আমি কি মানুষকে বোঝাতে পারি না, নাকি মানুষ আমাকে বুঝতে চায় না? ওকে আমি পরিষ্কারভাবে বলে গেলাম আমার বাসায় থাকতে, ও সেখানে নেই। এই মাঝরাতে আমি এখন ওকে এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি। ভাবি, আমি শুধু ওর সাথে দেখা করার জন্য এসেছি, নয়তো এখানে তো আমার কাজ নেই। আমি ফ্লাইটের দিনই আসতে পারতাম। তুমি কোথায় যাচ্ছ? লন্ডন। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, বলো এশা কোথায়? অযথাই এসেছো। এশার সাথে তো দেখা করা আর সম্ভব নয়। এশা মারা গেছে। তুমি যেখান থেকে এসেছো আবার সেখানে চলে যেতে পারো। একবারে এসে ফ্লাইট ধরো। ফুয়াদের পৃথিবীতে মহাপ্রলয় হলো বিধ্বংসী প্রলয়। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। শরীরটা তরতর করে ঘেমে গেল। বাক শক্তি, শ্রবণ শক্তি সব ভোতা হয়ে গেল। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল এশা। 15 দিন হাসপাতালে ছিল। তোমার কথা বলেছিল খুব। 1 ঘন্টার ব্যবধানে মানুষের জীবনে কত অঘটন ঘটে যেতে পারে। তুমি সেখানে প্রচণ্ড কাণ্ডজ্ঞানহীন মানুষের মতো কতগুলো দিন ধরে নিখোঁজ হয়েছিলে। একটা ফোন কল পর্যন্ত করনি। ফুয়াদকে সর্বহারা নিঃস্ব দেখালো। ওর চোখের জল গাল পর্যন্ত গড়ালো। বেচারার ভেতরটায় কেমন দুর্বিষহ অবর্ণীয় যন্ত্রণাই না হচ্ছে। চম্পার মায়া হলো। রাত হলো অল্প কথার গভীর মানুষ। সে যদি বলে সূর্য পশ্চিম উঠেছে, তাও বাসার সবাই বিশ্বাস করতে চাইবে। চম্পা বিরক্তির চোখে রাতের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, ধুর, কি বিচ্ছিরি মিথ্যা বলছো। ও যা করেছে তাও খুব বিচ্ছিরি হয়েছে। অন্তত একটা রাত কষ্ট পাক। ফুয়াদের বোধশক্তি সব অকেজো হয়ে গেছে। ওর কানে কোনো কথাই ঢুকছে না। রাহাতও বলল, তুমি বাঁধনহারা একাকী জীবন চেয়েছো। অবশেষে সৃষ্টিকর্তা তোমাকে সেটা পাইয়ে দিয়েছে। অভিনন্দন। এবার তুমি যেখানে খুশি যাও। তোমার মা একজন খারাপ শাশুড়ি, তুমি একজন খারাপ স্বামী। অযথাই বড় বড় কথা বলো তুমি। তুমি আসলে মায়ের কার্বন কপি। চম্পার খুব মেজাজ খারাপ হচ্ছে। ফুয়াদের কি এমন দোষ যে ওকে এইসব বলে এক রাত যন্ত্রণায় রাখতে হবে? এশার মৃত্যু ওর জন্য কি সামান্য কোনো ব্যাপার? রাত উঠে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আগামী সপ্তাহে ওর মৃত্যুর 41 দিন হবে। পারলে মিলারটা দিয়ে লন্ডন যেও। শম্পা ওকে খাবার দাও, খেয়ে দিয়ে ঘুমাতে বলো। এত দুঃখ পাওয়ার নাটক করছে কেন ও? কি যে এক অবর্ণীয় ভয়ঙ্কর রাত কেটেছে ফুয়াদের জীবনে। আত্মগ্লানি, অনুশোচনা, অপরাধ বোধে পুরো পৃথিবীটা মুহূর্তে অর্থহীন, তুচ্ছ মনে হয়েছে। মুখ থেকে একটা শব্দ বের হয়নি। গোটা রাত সম্পাদের বসার ঘরের চেয়ারটাতেই স্তব্ধ হয়ে বসেছিল। মায়ের সাথে কত দ্বন্দ্ব হলো, কত বড় স্বপ্ন ভাঙলো। পছন্দের মানুষের সাথে বিয়েটাও ভেঙেছে। এত দুঃখ পেয়েছে
ভেতরটা ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু কখনো চোখ থেকে এক ফোঁটাও জলও গড়ায়নি। সে বহু বছরের জলশূন্য চোখের শ্রাবণের ধারা নেমেছে। এইসব দুঃস্বপ্ন না হলেও এই অপরাধবোধ ওকে থামিয়ে দিবে, মানসিকভাবে পঙ্গু করে দিবে। ভেবেছিল ঢাকায় সে এশাকে বলবে। এশা, একা বাঁচা তেমন কোনো আনন্দের ব্যাপার না। জীবনটা আসলে মাকড়সার জালের মতো মায়ায় পেঁচানো। একটু দূরে গেলেই সুতোই টান পড়ে, ফিরে আসতে ইচ্ছে করে। দুঃখ টানাপোড়েনের বেড়ে ওঠে। মেয়েটা কতই না স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছিল, আর ও কি করলো? নিজের ব্যক্তিগত রাগ ক্ষোভ সব মেয়েটার উপর মিটালো। চূড়ান্ত অন্যায় অবিচার করলো। এসা সদ্য পরিস্ফুটিত বেলি ফুলের মন, স্নিগ্ধ ভীষণ মিষ্টি হাসির মেয়ে। মাঝে মাঝে কি বিষণ্ণ দেখাতো, মনে হতো ওর চেহারাটা আস্ত একটা মেঘলা আকাশ। কেন এত বিষণ্ণ দেখাতো ওকে? ভালোবাসার অভাবে? ফুয়াদ আর কিছু ভাবতে পারছে না, মস্তিষ্ক অসার অকেজ মনে হলো। সকাল হয়েছে। শম্পা বিছানা ছেড়ে উঠে আগেই একবার বসার ঘরে উকি দিল। ফুয়াদকে সেই রাতের মতো একই ভঙ্গিতে বসে থাকতে দেখে বিচলিত হয়ে রাহাতকে ডাকলো, ব্যস্ত গলায় বলল, আশ্চর্য ব্যাপার, তুমি এখনো উঠছো না কেন? গিয়ে দেখো ফুয়াদের অবস্থা। ইস, ছেলেটার দিকে তাকানো যাচ্ছে না। জন্মের শিক্ষা হয়েছে ওর। এবার গিয়ে আল্লাহর ওয়াস্তে সত্যিটা বলো। তুমি গিয়ে বলো এশার মায়ের বাসার অ্যাড্রেস তো তুমি জানোই, দিয়ে দাও। আমি গিয়ে বলবো? সারা রাত কবর দিয়ে রাখা মানুষকে আমি এখন জ্যান্ত করতে যাব? পলি বেগমের তো আর বাসা ভর্তি ভাঙার মতো অনেক জিনিসপত্র ছিল। গ্যারেজের দামে গাড়ি ছিল। আমার বাসা ভর্তি জিনিসপত্রও নেই, গ্যারেজে গাড়িও নেই। ও জাস্ট আমার মাথায় একটা বাড়ি মারবে। রাহাত বিছানা ছেড়ে উঠে লিভিং রুমের দিকে পা বাড়ল। শম্পা পেছন থেকে ডেকে বলল, প্লিজ ওকে ঝাপলার বাসার বাইরে গিয়ে বলো, অনেক শখ করে জীবনের প্রথমবারের মতো সংসারের জন্য কিছু কিনে এনেছি। প্লেট, বাটি, গ্লাস এসবগুলো টেবিলের উপর রাখা। রাহাত ফুয়াদকে বাসার বাইরে নিয়ে গিয়ে বলল, যা হওয়ার তা তো হয়েছেই, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। জন্ম মৃত্যুকে মানুষের কোনো হাত নেই, বিয়েতেও নেই। ওরকম একটা ফুটফুটে মেয়ের সঙ্গে সৃষ্টিকর্তা তোর মতো ছ্যাঁকাখোরের ঝুড়ি কেন মিলিয়েছিল তা তিনিই জানেন। ওর মা সারা জীবন ওই মেয়েটাকে নিয়েই বেঁচেছিলেন। ভদ্রমহিলা এখন একবারে নিঃস্ব হয়ে গেলেন, আর কারো কোনো ক্ষতি হয়নি। শোন, তুই পারলে তার সঙ্গে একবার দেখা করে আয়। রাহাত ওকে মিনারা বেগমের বাসার ঠিকানা দিল। ও উদ্ভ্রান্তর দিশেহারা মানুষের মতো সেদিকে রওনা হলো। মিনারা বেগমের সামনে যে কোন মুখ নিয়ে দাঁড়াবে সেটা ভাবার মতো বোধশক্তি হলো না। ফুয়াদ যাওয়ার পর রাহাত বাসায় ঢুকে শম্পাকে বলল, আগামী 1 মাস কেউ কলিং বেল বাজালেই ফট করে গিয়ে দরজা খুলবে না, আগে লুকিং গ্লাস দিয়ে দেখে নিবে। ফুয়াদকে দেখলে কোনোভাবেই দরজা খুলবে না। এসা টিউশনিতে যাওয়ার জন্য ওর তৈরি হয়েছে। একেবারে ক্লাস শেষ করে বিকেলে টিউশনটা করেই ফিরবে। মিনারা বেগম বারবার বলেছেন, এই শরীর নিয়ে বাসা থেকে বের হোস না। দেখ বাহিরে কি রোদ, আরও অসুস্থ হয়ে যাবি। তোর টিউশনি করানো লাগবে না, মাঝে মাঝে ক্লাস করিস শুধু। মোড়ে নাকি একটা দোকান খালি হবে, আমি কথা বলবো নাকি তুমি বলবে? আমার কথা কি তোর কানে যাচ্ছে না? শরীরের সাথে এত জেদ খাটে না। নিজেকে এত শক্তিশালী প্রমাণ করার তো কোনো দরকার নেই। কিছু হবে না, চিন্তা করো না, কই মাছের প্রাণ আমার। এই বাসায় ড্রেসিং টেবিল নেই। মিনারা বেগম কাঠের নকশি ফ্রেমের একটা এসা সেটির সামনে দাঁড়িয়ে লম্বা চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে বলল, সম্ভবই আসলে আমার বাচ্চা হওয়ার খবরটা দিও না কিন্তু, এই বাড়ির কেউ যেন না জানে। কেন এত লুকুছোপার কি আছে? তোর মাথায় চলছেটা কি বলতো? এসা, তুই কি বাচ্চা নষ্ট করার কথা ভাবছিস নাকি? খবরদার, এই পাপ কাজ করার কথা ভাবিস না। ও আর চলে আসবে, সব ঠিক হয়ে যাবে, দেখিস। ছি ছি, কি বলছো? বাচ্চার জন্য তো এখনই আমার মায়া করছে। ফুয়াদ না আসলেও আমি ওকে নিয়ে তোমার মতো একটা দুঃখী দুঃখী জীবন কাটিয়ে দিব, সমস্যা নেই। লুকো ছাপার কিছু নেই, সময় হলে আমি সবাইকে বলবো। শম্পা ভাবি বা ওই বাড়ির কেউ জানলে কোনো সমস্যা নেই, সমস্যাটা অন্য জায়গায়। দেরি হয়ে যাচ্ছে। ও দ্রুত পায়ে হেঁটে দরজার সামনে যেতে ডোরবেল বাজে। এসা ব্যস্ত মুখে দরজা খুলে দেখে দরজার সামনে ফুয়াদ দাঁড়ানো। ও বুকের ভিতর ধাক্কা খায়। অস্বাভাবিকভাবে হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে, ধক ধক করে। হাত পায়ের ইচ্ছো কাঁপুনি টের পায়। পৃথিবীটা অন্যরকম মনে হয়। মনের ভেতরের এই ঝড়ঝাপটা লুকিয়েও
স্বাভাবিক গলায় বলে। ফুয়াদ, আপনি অনেকদিন পর কেমন আছেন? ফুয়াদ কোনো উত্তর দিতে পারে না। অনুভূতি শূন্য দৃষ্টি তার। এসা এগুলো কি বিভ্রম? ওর মাথা কি খারাপ হয়ে গেছে? আকস্মিক মৃত্যু শোকে ও স্বপ্নের জগতে আছে নাকি বাস্তবে? স্বপ্ন নাকি বিভ্রম? সবকিছু গুলিয়ে বিমুট হয়ে দাঁড়িয়ে থাকে ফুয়াদ। এসা মিনারা বেগমকে ডেকে বলল, মা, ওনাকে বসতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। ও এরকমই ভেবে রেখেছিল ফুয়াদ যদি আবার কখনো এসে ওর সামনে দ্বারা ঠিক এভাবে এড়িয়ে যাবে। এসা সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলো। ফুয়াদ অনেকক্ষণ পর মিনারা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, ও এশা? মিনারা বেগম ফুয়াদকে দেখে যতটা বিস্মিত হয়েছে তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছে ওর প্রশ্নে। এই ছেলেকে এমন দেখাচ্ছে কেন? বিদেশি পাগলা গাড়িতে ছিল নাকি? এশা বেঁচে আছে? ও বিড়বিড় করে বলল। এরপর মিনারা বেগমকে পাশ কাটিয়ে বাসার ভিতরে ঢুকে খাটের উপর বসল। মিনারা বেগম বিচলিত হয়ে সেদিকে এগিয়ে আসেন। ফুয়াদ বাবা, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? কই ছিলে তুমি এতদিন? ফুয়াদ কোনো কথা বলে না, বেসিনের দিকে যায়। অনেকক্ষণ ধরে চোখে মুখে পানি দেয়। স্ত্রীর মৃত্যু শোকে নির্ঘুম এক যন্ত্রণাদায়ক রাত্র বিভীষিকা থেকে এখনো বের হতে পারেনি। ওর লোপ পাওয়া চেতনা, বুদ্ধি, জ্ঞান ধীরে ধীরে ফিরে আসতে লাগলো। বেসিনের সামনে থেকে এসে আবারও খাটের সাথে হেলান দিয়ে আছোয়া অবস্থায় চোখ বুজে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে একজন মৃত মানুষকে ফিরে পাওয়া প্রবল স্বস্তি, আনন্দ হচ্ছে মনে। সবকিছু কি দারুণভাবে দুঃস্বপ্নের মতো মিথ্যে হয়ে গেছে। সারা রাত তো এই প্রার্থনাই করেছে, আন্টি, আপনার সামনে একটা সিগারেট ধরাই, আমার ব্রেনটা তাহলে আরেকটু সচল হবে। মিনারা বেগম ফুয়াদের হাবভাব কিছুই বুঝতে পারছে না। ফুয়াদ ফিরে আসবে এই ব্যাপারে তার আত্মবিশ্বাস ছিল। ফিরে তো এসেছে, কিন্তু পাগল হয়ে, আধা পাগল নাকি পুরো পাগল তা এখনো পরিষ্কার না। ওইদিকে তার মেয়েটা, সন্তান সম্ভাবা, দুশ্চিন্তায় তার মাথা চক্কর দিচ্ছে। তিনি চিন্তিত গলায় বললেন, ধরাও। ফুয়াদ সিগারেট ধরালো। ধীরে ধীরে সেটি শেষ করে মিনারা বেগমকে বলল, দুঃখিত আন্টি, আপনার সামনে বসে সিগারেট ধরানোর জন্য, কিন্তু আমি নিরুপায়। ঠিক আছে, সমস্যা নেই। আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা করবেন না, আমার মাথা খারাপ হয়নি। এই মুহূর্তে আমি পুরোপুরি ঠিক আছি। আচ্ছা, এবার বলুন, এশা কোথায় গেল বের হয়ে? মিনারা বেগম মনে মনে বললেন, পাগলে তো আর বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে। এসা টিউশনে গেছে। বাসার ঠিকানাটা দিন। ঠিকানা আমি জানি না। ঠিক আছে, সমস্যা নেই। আমি আজ এখানে বেড়াবো। দুপুরে রান্না করেন আমার জন্য। এই বলে ফুয়াদ ওইখান থেকে বের হলো। প্যান্টের পকেট থেকে ফোন করে রাহাতকে কল করে বলল, আমি তোমার বাসায় আসছি পুলিশ নিয়ে। রাহাতের বাসার দরজায় কলিং বেল বেজে উঠল। শম্পা ফট করেই দরজা না খুলে লুকিং গ্লাস দিয়ে দেখলো ফুয়াদ এসেছে। একা আসেনি, সঙ্গে দুইজন পুলিশ নিয়ে এসেছে। কি আশ্চর্য ভয়ঙ্কর কাণ্ড! শম্পা চেঁচিয়ে ভীতু গলায় বলল, দেখো ফুয়াদ, সত্যি পুলিশ নিয়ে এসেছে। রাহাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অন্তত রেগে মেগে আগুন হয়ে দরজার কাছে গেল। সে ভাবতে পারেনি সত্যি ভাই ফুয়াদ সত্যি পুলিশ নিয়ে আসবে। ফাজলামি খামখেয়ালির একটা সীমা থাকে। এই সামান্য কারণে নিজের মায়ের পেটের ভাইয়ের বাসায় কেউ পুলিশ নিয়ে আসতে পারে? পুলিশ নিয়ে আসা কোনো তামাশার ব্যাপার নাকি? তাও এই ভাড়া বাসায়। আর পুলিশের কাছে কি বলে অভিযোগ করেছে ও? শম্পা রাহাতকে দরজা খুলতে বাধা দিয়ে বলে, প্লিজ দরজা খুলো না, সত্যি আমাদের ধরে নিয়ে যাবে। রাহাত বিরক্ত মুখে শম্পাকে সরিয়ে দিয়ে সজোরে দরজা খুলে ফুয়াদের দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলা জিজ্ঞেস করে, এদেরকে কোথা থেকে ভাড়া করে এনেছিস? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, এদেরকে নিয়ে এক্ষুনি এখান থেকে যা। ভাড়া করে আনিনি, ওনারা আসল পুলিশ। মা তোকে পুলিশে দিয়েছে বলে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। তোর তো আগে থেকেই পরিকল্পনা ছিল বিদেশ যাওয়ার, টাকা পয়সা সরিয়েছিস। আমাদের তো কোনো পরিকল্পনা ছিল না, হাতে টাকা পয়সা যা ছিল সব কাছিয়ে এসেছে। এই মাস পরই চাকরির খোঁজে বের হতে হবে। মাও আমাদের বাড়িতে সাচ্ছেন না। সকালে টেবিল ভর্তি নাস্তার বদলে এখন শুধু পরোটা ভাজি জুটে।
17 পদের তরকারি পাই না ভাতের টেবিলে। এসি রুমে ঘুমিয়ে অভ্যাস, এসি গাড়িতে চলাফেরা করে অভ্যাস, এখন রোদের মধ্যে রিকশায়। ফুয়াদ কথার মাঝে রাহাতকে থামিয়ে দিয়ে বলে, নশ্বর এই পৃথিবীতে এত সুখ করে কি হবে? এরপরও পুলিশকে বলল, এই মামলার আসামি এই একজনই। আমার ধারণা ভাবি নির্দোষ। তার মতো সহজ সরল নরম মনের মানুষ নিশ্চয়ই এই নিষ্ঠুর পরিকল্পনায় ছিলেন না। শম্পা এবার দরজার সামনে এসে ভারী আহত গলায় বলল, তুমি সত্যি মামলা করেছো ফুয়াদ? এই তুচ্ছ বিষয়ে কেউ মামলা করে? ভাইয়ের ব্যাপার। মামলা না করে আমাকে বলতে, প্রয়োজন হলে আমি তাকে 2 দিন খেতে দিতাম না। অনেক ফাজলামি হয়েছে, যা এখান থেকে, নয়তো কিন্তু তোর পুলিশ সহ তোকে বাথরুমে আটকে রাখবো। এই বদমাইশ, কিসের মামলা করেছিস? কি অভিযোগে? কত দাঁড়ায়? বাথরুমে আটকানোর দরকার নেই, বাসায় ঢুকলে কিন্তু ও আমার প্লেট গ্লাস। থামো তুমি। ধমকে উঠল রাহাত। এর ভেতর একজন পুলিশ সদস্য গুরু গম্ভীর গলায় বলল, আপনি কিন্তু আমাদের অপমান করছেন, আমরা নকল পুলিশ নই। 2 মিনিট সময় দিলাম আপনাকে, শার্ট গায়ে দিয়ে দ্রুত আমাদের সাথে চলুন। আপনার নামে কি অভিযোগ, কত ধারা মামলা হয়েছে থানায় গেলে দেখতে পারবেন। 2 মিনিট সময়, কিন্তু কোনো গরিবহিংসি করলে ধরে নিয়ে যাব, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না। শম্পা অসহায় মুখে ফুয়াদের দিকে তাকিয়ে বলল, এই তুচ্ছ কারণে তুমি সত্যি সত্যি নিজের ভাইকে পুলিশে দিবে? 2 মিনিট পেরিয়ে গেলেও রাহাত শার্ট গায়ে দিল না। দরজার সামনে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। রাগে ওর মাথার রক্ত চড়ে যাচ্ছে। ভাড়া বাসায় বলে চিৎকার চেঁচামেচি করতেও পারছে না। 2 মিনিট পেরিয়ে গেছে কিন্তু। রাহাত থমথমে গলায় শম্পাকে আদেশ করল, যাও, একটা শার্ট নিয়ে আসো। সত্যি তোমাকে থানায় নিয়ে যাবে? দেখতে পাচ্ছ না এত কথা বলছো কেন? যাও, শার্ট নিয়ে আসো। শম্পা শার্ট এনে বলল, আমিও তোমার সাথে যাব। আপনাকে এই মামলায় আসামি করা হয়নি, আপনাকে আমরা ধরে নিয়ে যেতে পারবো না, দুঃখিত। রাহাত শার্ট গায়ে দিতে দিতে ফুয়াদের দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, বলল, আসি থানা থেকে, তোকে যে আমি কি করব। এসো, 40-এর দাওয়াত তোমাকে। শম্পা ভেবেছিল ফুয়াদ শেষমেশ নিশ্চয় বলবে এসব ফাসলামি, কিন্তু না, রাহাতকে সত্যি সত্যি পুলিশে নিয়ে গেল। শম্পা হতভম্ব মুখে তাকিয়ে আছে। ওর এবার কান্না পাচ্ছে। ফুয়াদ পুলিশের সঙ্গে যায়নি, সে দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতা খুলছে। জুতা খুলে বাসার ভেতরে প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, ভাবি দুপুরে আমার জন্য রান্না করার প্রয়োজন নেই, আমি এশাদের ওখানে খাবো। আচ্ছা, গতকাল রাতে আমি ফুল নিয়ে এসেছিলাম, সেগুলো কোথায়? ফুয়াদের আচরণে শম্পা বাকোহারা হয়ে রইল কিছুক্ষণ, এরপর বিহ্বল হয়ে বলল, আমার স্বামীকে তুমি পুলিশে দিয়েছো, আবার আমাদের বাসায় ঢুকে শুয়ে আছো? এসব কি মস্করা শুরু করেছো? রিল্যাক্স ভাবি, আপনি সন্তান সম্ভবা মানুষ, এত চাপ নেবেন না। আমি তোমাকে মনে মনে কুৎসিত বোকাঝোকা করছি ফুয়াদ, ভদ্রতার খাতিরে শুধু মুখ দিয়ে বের করতে পারছি না। ভেরি গুড ভাবি, আপনার এই ভদ্রতা আমাকে আপ্লুত করছে। আচ্ছা ঈশা কোন বাসায় টিউশন করে আপনি চিনেন? ওর নতুন ফোন নম্বর জানেন? শম্পা আর কোনো কথা না বলে ধপধপ করে পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। শব্দ করে রুমের দরজা বন্ধ করে দেয়। ফুয়াদ কিছুক্ষণ শুয়ে থেকে এরপর উঠে গতকালের ফুলগুলো খুঁজছিল, টেবিলের উপরে রেখেছিল, সেখানেই পেল। শম্পাকে ডেকে বলল, ভাবি আমি বের হচ্ছি, দরজা আটকে দেন। শম্পা দরজা আটকে এশাকে ফোন করলো। শোনো এশা, তোমার স্বামী রাহাতকে পুলিশে দিয়েছে। মানে কি বলছেন ভাবি? যা শুনছো তাই বলছি। তুমি কোথায় এখন? আমি ক্যাম্পাসে 2টা ক্লাস শেষ হলো। ফুয়াদ রাহাত ভাইয়াকে পুলিশে দিয়েছে কেন? সেই কাহিনী বলার মেজাজ নেই এখন। তোমাকে শুধু একটা কথাই বলবো, ওই বদমাইশের সঙ্গে এত সহজে ভাব করো না। সহজে পাওয়া জিনিসের মানুষ কদর করে না। ওকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। নিজের ভাইকে পুলিশে দিয়েছি ও। এই বলে শম্পা ফোন কেটে দিল। এশা আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না, ও সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো। এই মুহূর্তে শম্পার ফোনে কথা বলার মেজাজ নেই, সে ফোন ধরল না। ফুয়াদ অস্থির ভঙ্গিতে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। চৈত্র মাসের কাঠফাটা রোদে যেমন ভীষণ পানির তৃষ্ণা পায়, ওর সেই রকম এশাকে জড়িয়ে ধরা তৃষ্ণা পাচ্ছে। ওই মেয়েটাকে বুকের মধ্যে 8 ঘন্টা জড়িয়ে ধরে রাখতে পারলেই বোধ হয় ওর সকল অস্থিরতা দূর হবে। এশার সঙ্গে সংসার করবে, ওকে যত দ্রুত লন্ডন নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরেছিল ফুয়াদ।
তবে ওর জন্য এত আকুলতা তৃষ্ণা নিয়ে ফিরেনি। রাহাতের এক কুট বুদ্ধিতেও কেমন উলটপালট হয়ে গেল সব। এসাকে আগে জড়িয়ে ধরবে নাকি ফ্ল্যাটে না থাকার জন্য ধমক দিবে। রাহাত এই কাজ না করলে আগে কিছুক্ষণ প্রচণ্ড রাগারাগি করতো, ঝাড়ি দিত। এসা নিশ্চয় তীব্র রাগ অভিমান করে আছে। এই মেয়ের এত অভিমানও আগে বুঝতে পারেনি, বোঝার চেষ্টাও তো করেনি। এখন আগে বোঝাতে হবে রাগ অভিমান অভিযোগের তীব্রতা কতখানি। লন্ডন যাওয়ার আগে ভাঙতে পারবে তো। কয়েক কেজি মিষ্টি ফল ফুল কিনে মিনারা বেগমের বাসার উদ্দেশ্যে রওনা দিল ফুয়াদ। এসা এখনো ফেরেনি, অসহ্য ধরনের অপেক্ষা। ফুয়াদের মেজাজ খারাপ হচ্ছে, ঘুরে ফিরে সেই রাহাতের ওপর গিয়ে রাগটা চাপছে। সে অমন ভয়াবহ ফাজলামি না করলে ওর মন অত উতলা হতো না। মিনারা বেগম মাছ মাংস কিনে আনে মেয়ে জামাইয়ের জন্য, একা হাতে এত রান্নাবান্না করতে সময় লাগছে। দুপুর গড়িয়েছে, তার রান্নাবান্না এখনো শেষ হয়নি। ফুয়াদ রান্নাঘরের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আন্টি, আমি রান্না বান্না মোটামুটি জানি, আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? এই ছেলের মাথায় কি সত্যি সত্যি গন্ডগোল হলো? তার সেই বড় লোক নাক উঁচু মেয়ের জামাই আজ তাকে রান্নায় সাহায্য করতে চাচ্ছে? কি ভয়াবহ ব্যাপার! আপনি কি আবার ভাবছেন আমার মাথায় সত্যি সমস্যা হলো কি না? আসলে এসা এখনো ফিরছে না তো, অপেক্ষা ব্যাপারটা খুব কষ্টদায়ক। আপনাকে রান্নার কাজে সাহায্য করলে সময়টা একটু দ্রুত কাটতো। ফুয়াদ এসার জন্য এত মরিয়া হয়ে উঠেছে, কি এক আনন্দে মিনারা বেগমের মন পুলকিত হয়। সে আনন্দ তার গলায় প্রকাশ পেল। না বাবা, কি বলছো? আমার রান্না বান্না প্রায় শেষ, শুধু মুরগি ভুনাটা বাকি আছে। তোমার কোনো সাহায্য করতে হবে না। ঠিক আছে, তাহলে মুরগিটা আমি ভুনা করার চেষ্টা করি। ফুয়াদ রান্নাঘরের ভেতরে ঢুকে মুরগি রান্না শুরু করে। মিনারা বেগম একটু তফাতে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে আশ্চর্য ভাব। এসার শরীর দুর্বল লাগছে। ও আজ ক্লাসে শেষে টিউশনিতে না গিয়ে বাসায় ফিরল। দরজার সামনে এসেই ফুয়াদের জুতা দেখতে পেল। ওর বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে, কেমন উত্তেজনা অস্থিরতা অনুভব করে। যে মানুষটাকে ও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার উপস্থিতি ওর মনে এত ব্যগ্রতা তৈরি করছে কেন? সন্তান হওয়ার খবর জেনে ওর মনকে অজান্তে এই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে নাকি এইটা হলেও একই অনুভূতি হতো। ধীর পায়ে বাসার ভিতরে প্রবেশ করলো এসা। দুই রুমে উকি দিল। ফুয়াদকে দেখছে না, বাথরুমও বাইরে থেকে আটকানো। রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে অস্থির গলায় ডেকে জিজ্ঞেস করলো, মা, মা দরজার সামনে জুতা কার? এসার আওয়াজ পেয়ে ফুয়াদ ভীষণ উদ্গ্রীব হয়ে এসে তৃষ্ণান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে অতিশয় আকুল গলায় বলল, এসা, আমি তোমাকে 1 ঘন্টা জড়িয়ে ধরে রাখতে চাই। আন্টি এখানে, রুমে চলো প্লিজ। ফুয়াদের এই তীব্র আকুলতা উপেক্ষা করে এসা নীরস গলায় জিজ্ঞেস করল, আপনি রাহাত ভাইয়াকে পুলিশে দিয়েছেন কেন? এসব কথা পরে বলবো। তোমাকে জড়িয়ে ধরার তৃষ্ণায় আমার বুকের ভিতর চৌচির হয়ে যাচ্ছে। আগে বলুন। এই খবর তোমাকে কে দিল? সে আমার অনেক বড় উপকার করেছে। আমাকে কিছু ব্যাপার সঠিকভাবে উপলব্ধি করিয়েছে, যেগুলো আমার আগেই বোঝা উচিত ছিল। তাহলে তাকে পুলিশে দিলেন কেন? পুলিশে দিয়েছি এটা সঠিক, তবে পুলিশ তাকে থানায় নেয়নি, বিরিয়ানি খাওয়াতে নিয়েছে। কি যে তামাশা করেন আপনারা! এখানে বসেই জড়িয়ে ধরবো তোমাকে? ফুয়াদের গলা কিছুটা অসহায় শোনালো। এসা কিছুক্ষণ চুপ থেকে প্রত্যুত্তর করল, আপনার স্পর্শ আমার ভালো লাগবে না। দুপুরে খেয়ে এখান থেকে চলে যাবেন। আমি আপনার বিয়েটা রাখবো না। বিয়ে রাখবে না? বিয়ে না রাখার মতো কি হলো? ফুয়াদের তীব্র আকুলতা কিছুটা রাগে গড়ালো, কিন্তু ও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল এসার দিকে। মেয়েটার চেহারা কেমন শুকিয়ে গেছে, ক্লান্ত অবসন্ন দেখাচ্ছে, কিন্তু চোখ মুখের অভিব্যক্তি খুবই কঠিন। ফুয়াদের প্রতি উপচে পড়া রাগ, অভিমান, ক্ষোভেরই বহিঃপ্রকাশ যেন। ফুয়াদ স্থির হয়ে নরম গলায় বলল, আই থিঙ্ক আমার সাথে বিয়ে না রাখতে চাওয়ার মতো কিছু হয়নি। আমি মেয়ে নিয়ে পালিয়ে যাইনি এসা। আমি আমার পরিবার, বন্ধু বান্ধব কাউকে জানিয়ে যাইনি, কিন্তু ওই বিধ্বস্ত মনে তোমাকে ঠিকই লম্বা চিঠি লিখে জানিয়েছি।
আমার মানসিক অবস্থাটা বোঝানোর চেষ্টা করেছি। তুমি কি একটু বোঝোনি এশা? যদি বুঝতে তাহলে তো তুমি আমার বাসায় থাকতে, রোদে পুড়ে টিউশনি করে চেহারার এই অবস্থা করতে না। আমার প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে তোমার উপর, তবুও দেখো আমি নিজেকে শান্ত রাখছি। তোমাকে জড়িয়ে ধরতে চাচ্ছি কারণ তুমি আমার জীবনে ম্যাটার করো এশা।